নমস্কার বন্ধুরা, ভ্রমণের এই নতুন গন্তব্যে আপনাদের স্বাগতম। আমি সমীরণ পাল, আর আপনারা দেখছেন ডেস্টিনেশন নেক্সট। চলে এলাম আমাদের আন্দামান সিরিজের দ্বিতীয় পর্বে। আমরা প্রথম পর্বের মনোরম ও উপভোগ্য ফ্লাইয়ের পর পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে হোমস্টের দিকে যাচ্ছি। বলতে বলতে আমরা হোমস্টে সিপার্লে চলে এলাম। 8 থেকে 10 মিনিটের পথ, ঠিক আবেরডিন বাজারের পাশে। আবেরডিন বাজারের কাছে মানসা হোটেলের উল্টো দিকে এই হোটেলটি অবস্থিত। এই চত্বরে প্রচুর হোটেল আছে। এই হোটেলে ওরা আমাদের অ্যালট করেছে 3টি রুম। বেসমেন্টে একটি ফ্যামিলি সুইট, আর ফার্স্ট ফ্লোরে 2টি ডাবল বেডেড রুম। যাওয়ার সময় 2 দিন আর আসার সময় 1 দিনের জন্য। মোট 13,800 টাকা লেগেছে। ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়। কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম। এই হোমস্টেতে রুমে বাইরের ফুড অ্যালাউ করে না। আপনি বাইরের ফুড যদি নিয়ে আসেন তাহলে এই পরিসরে বসে আপনার খেতে হবে। হোমস্টেতে পৌঁছেই আমরা ম্যানেজারের সাহায্য নিয়ে আজকের লোকাল ট্যুর আর কালকের বারাটাঙের জন্য গাড়ি ঠিক করে ফেললাম। ঠিক হলো 1টা নাগাদ গাড়ি আসবে, আর আমরা কোনো একটা হোটেলে লাঞ্চ করে প্রথমে সেলুলার জেল যাব। হাতে কম সময় থাকায় তাই হোমস্টেতেই ব্রেকফাস্ট বলে দিলাম। ধোসা, ইডলি, মেদুবড়া দিয়ে ব্রেকফাস্ট ছাড়লাম। ঠিক করলাম একটু রেস্ট নিয়ে স্নান করে সবাই 1টার মধ্যে বেরিয়ে পড়ব। একটা 10 নাগাদ আমরা এখানকার বিখ্যাত আদি বাঙালি হোটেলে লাঞ্চ করতে ঢুকলাম। 150 টাকা থেকে 200 টাকার মধ্যে বিভিন্ন থালি পাওয়া যাচ্ছে। ডাল, ভাত, সবজি আনলিমিটেড, মাছ, মাংস, ডিম ফিক্সড। যাই হোক, বিদেশ বিভুঁয়ে বাঙালিয়ানার স্বাদ নিয়ে রওনা হলাম সেলুলার জেল। 6-7 মিনিটের পথ। ভারতের স্বাধীনতার ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়ের প্রতীক এই সেলুলার জেল বা কালাপানি। এই জেলটি নির্মাণ শুরু হয় 1896 সালে আর সম্পূর্ণ হয় 1906 সালে। এটি ব্রিটিশ সরকারের তৈরি এক ভয়ঙ্কর কারাগার, যেখানে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের নির্বাসনে পাঠানো হতো। এই জেলের গঠন অত্যন্ত অনন্য। পুরো জেলটি বানানো হয়েছিল 7টি ডানা বা উইং নিয়ে।
যা এক কেন্দ্রীয় টাওয়ারের সাথে যুক্ত ছিল, যেন সূর্যের কিরণের মতো চারিদিকে ছড়িয়ে আছে। প্রত্যেক উইং ছিল 3 তলা আর মোট 693টি কোষ বা সেল। প্রতিটি কোষ ছিল মাত্র 13 ফুট 5 ইঞ্চি বাই 7 ফুট। এই কেন্দ্রীয় টাওয়ারে ছিল পাহারাদারদের ঘর। সেখান থেকে তারা প্রতিটি উইংয়ের প্রতিটি কোষে নজর রাখতে পারত, যেন কোনো বন্দী এক মুহূর্তের জন্য মুক্তি না পায়। জেলের প্রতিটি কক্ষ ছিল আলাদা, তাই এর নাম রাখা হয় সেলুলার জেল, অর্থাৎ কোষভিত্তিক জেল। প্রত্যেক বন্দীকে রাখা হতো সম্পূর্ণ একা, যাতে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে না পারে। এই জেলের ইটগুলি আনা হয়েছিল সুদূর বার্মা থেকে, আর কিছু অংশের ইট তৈরি হয়েছিল আন্দামানের স্থানীয় চুল্লিতেই। এই জেলে ছিলেন বীর সাভারকর। তিনি এখানে 11 বছরেরও বেশি সময় কাটিয়েছিলেন। প্রতিদিনের জীবন ছিল অকল্পনীয়। শারীরিক নির্যাতন, একাকিত্ব আর বেঁচে থাকার সংগ্রাম। ইতিহাসবিদদের মতে প্রায় 30 লক্ষ ইট ব্যবহার করা হয়েছিল এই জেল তৈরি করতে। প্রতিটি ইট আজও সাক্ষ্য দিচ্ছে সেই সময়ের অমানবিক শ্রম আর যন্ত্রণার। আজ এই সেলুলার জেল কেবল একটি ভবন নয়, একটি স্বাধীনতার প্রতীক, যেখানে প্রতিটি দেওয়াল বলছে বীরদের আত্মত্যাগের গল্প। প্রতিদিন সন্ধ্যায় এখানে অনুষ্ঠিত হয় লাইট অ্যান্ড সাউন্ড শো, যেখানে সেই বেদনাদায়ক ইতিহাস আলো আর শব্দের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে। বন্ধুরা, সেলুলার জেল থেকে আমরা বৃষ্টি মাথায় নিয়ে চলে এলাম জগার্স পয়েন্ট বা জগার্স পার্কে। জাস্ট কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়েছে। এখন চারপাশটা একদম ঠান্ডা। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের রানওয়ে এই জগার্স পয়েন্ট থেকে একদম স্পষ্ট দেখা যায়। প্লেন ওঠানামা দেখার জন্য এটা একদম পারফেক্ট স্পট। বৃষ্টির পর মেঘের নিচে রানওয়েটা একদম সিনেমার মতো লাগছে। তাই যদি আপনি আন্দামান আসেন, জগার্স পয়েন্ট বা জগার্স পার্ক একবার অবশ্যই ঘুরে দেখবেন। চলুন এখন আমরা যাই আমাদের পরের লোকেশানে। বন্ধুরা, বলে রাখা দরকার, জগার্স পয়েন্টের পর আমাদের নেক্সট লোকেশন ছিল করবিনস কোভ বিচ। কিন্তু এত বৃষ্টি যে আমরা সেখানে পৌঁছে কোনোভাবে একটা দোকানে আশ্রয় নিলাম। ঠাসাঠাসি ভিড়, পা ঘোরানো যাচ্ছে না, এবং 1-1.5 ঘন্টা ওভাবে কাটিয়ে এবং ওই দোকানে কিছু খাওয়া দাওয়া করে চলে এলাম ফ্ল্যাগ পয়েন্টে। এই ফ্ল্যাগ পয়েন্টের ইতিহাস অত্যন্ত গৌরবময়। 1943 সালের 30শে ডিসেম্বর ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু এই স্থানে এসে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন।
তখন আন্দামান ছিল জাপানিদের দখলে, আর নেতাজি তখন আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে স্বাধীন ভারতের স্বপ্ন দেখাচ্ছিলেন। আর আজ এখানে একটি বিশাল স্মারক এবং সুউচ্চ জাতীয় পতাকা স্থাপন করা হয়েছে। চারপাশে সুন্দরভাবে সাজানো হয়েছে বাগান, বসার জায়গা, আর আছে সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য। সূর্যাস্তের সময় এখানে দাঁড়িয়ে পতাকা দেখতে নাকি খুব ভালো লাগে। বন্ধুরা, আজ আমরা আনফর্চুনেটলি সূর্যাস্তের সময় এখানে পৌঁছতে পারিনি বৃষ্টির কারণে। আস্তে আস্তে সন্ধে গড়িয়ে গেছে। সন্ধেটাও খুব একটা কম ভালো লাগছে না। যারা আন্দামান ভ্রমণে যাচ্ছেন তাদের জন্য ফ্ল্যাগ পয়েন্ট অবশ্যই দর্শনীয় একটি স্থান। এখানে আসলে শুধু ইতিহাস নয়, অনুভব করা যায় স্বাধীনতার সেই গর্বের মুহূর্ত। তো বন্ধুরা, ফ্ল্যাগ পয়েন্ট ঘুরে আমরা চলে এসেছি মেরিনা পার্ক এলাকায়। মেরিনা পার্ক পোর্ট ব্লেয়ারের সবচেয়ে সুন্দর পার্কগুলির মধ্যে একটি। এখানে রয়েছে বড় বড় সবুজ ঘাসের মাঠ, বসার জায়গা, ফোয়ারা, শিশুদের জন্য খেলার এলাকা, আর চারপাশে নীল সমুদ্রের অপরূপ দৃশ্য। স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটক সবাই সন্ধ্যেবেলা এখানে এসে কিছুটা সময় কাটিয়ে যান। পার্কের পাশে রয়েছে কিছু সুন্দর ফুড স্টল, যেখানে আপনি স্থানীয় আন্দামানি স্ন্যাক্স, নারকেল পানি আর চা উপভোগ করতে পারেন। আজ আমরা একটু আর্লি ডিনার করে নিচ্ছি, কারণ 7:50 আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো আছে সেলুলার জেলে। সেটা দেখে আমরা হোটেলে ফিরবো। হোটেলে ফিরে জাস্ট ঘুমিয়ে পড়বো। তারপর 3:30 আমাদের পিক আপ করতে আসবে বারডাঙ্গের গাড়ি। মেরিনা পার্কের এই হোটেলে আমরা অনেক কিছু অর্ডার করেছি: রুটি, প্রন ফ্রাইড রাইস, মোমো, ক্রিসপি চিকেন, আরও কত কি। কিন্তু খাওয়ারের অবস্থা দেখুন। ডাল ফ্রাই অর্ডার করেছি, এসেছে ডাল, প্লেন পাতলা ডাল। আলু গোবি মশলা অর্ডার করেছি, তার মধ্যে গোবি মিসিং। নমস্কার বন্ধুরা, ভ্রমণের এই নতুন গন্তব্যে আপনাদের স্বাগতম। আমরা পাল পরিবার, আর আপনারা দেখছেন ডেস্টিনেশন নেক্সট। আবার আমরা সেলুলার জেলে চলে এলাম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। 3 দিন আগে আন্দামান ট্যুরিজমের সাইট থেকে টিকিট কেটেছিলাম, কিন্তু আজ যারা টিকিট কাটতে গেছে তাদের অনেকেই হতাশ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও খুব ভালো লাগলে একটি শেয়ার করতে ভুলবেন না। কাল দেখা হবে ভোর 3:30 বারটাং যাত্রার শুরুতে। সবাই সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশন নেক্সট, পরিবার সহ ভ্রমণের খুঁটিনাটি।